হিসাব করে দেখলে ৭৭ বছর হলো। আমিও তার একজন কোচই মাত্র। তো পদবিটা কবে ত্যাগ করলেন? না সেটা আমি এত বড় লিখে কি করব? যখন ছবি আঁকি তখন কোনো ভাবনা ছিল না। ভাবনাটা একটা বয়সের পর আসে। সেই থেকে আমি বহু মানুষের পোর্ট্রেট করেছি। এমন মানুষ যার কাছে পৌঁছানো যায় না। সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভোরোসিলভ এবং প্রফেসর গলভ্রেথ। আপনি আপনার বান্ধবীকে ভালোবাসেন, সেটা কি মাপে কিভাবে বলবেন? সেটা উপলব্ধি করেই ভাবা যায়। কোনদিন নাকি আপনি দাড়ি কাটেন? না, না কোনোদিন আমি দাড়ি কাটিনি। আমি তো শিক্ষিত নই। বাড়ি থেকে আমাকে তাড়িয়েই দিয়েছিল। সাধারণত আমরা জানি যে আর্টিস্ট যারা হয় তারা একটু একটু আত্মভোলা হয়। জাগতিক জিনিসপত্রগুলো অতখানি এগুলো ঠিক নয়। এগুলো আমি বামাখ্যাপা নই। আমার বাবা পছন্দ করতেন না। তাই কখনো চা, পান, বিড়ি, সিগারেট, মদ্যপান এগুলো কখনো ধারে কাছে যায়নি। আর বেকারত্বের যে কথা, এর মধ্যে গলদ আছে। সে তো আমিও রাস্তায় বসে মুক্ত মেলাতে পোর্ট্রেট নিয়ে শুরু করি। তখন কেউ পোর্ট্রেট করত না। একদিন দুপুরবেলা অ্যা খানিকটা ঘোমটা মাথায়, কালো চশমা পরে একজন ভদ্রমহিলা এলেন। তিনি সুচিত্রা সেন। সুতরাং এটা মনে রেখেই কাজ করতে হবে যে আমি হাত দেবো আর সোনা পেয়ে যাবো, এরম ম্যাজিক কোথাও কিছু নেই। তো আমাদের যারা এটা সাপোর্ট করেন, ওনারা গাছের নির্যাস থেকে প্রোডাক্ট বানান, এসেনশিয়াল অয়েল বেসড। তো ওনারা এই গিফট প্যাকটা আপনার জন্য পাঠিয়েছে। তো এটা যদি আপনি আচ্ছা গ্রহণ ঠিক আছে, করেন তাহলে খুব ভালো। ঠিক আছে। নমস্কার, আমি অনিমেষ। আজকে আবার আসলাম আপনাদের সামনে তুড়ি বাংলার আর একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি যা কাজ করেন সেটা সম্বন্ধে আমি খুব একটা কিছু বুঝি না, আগেই বলে দিচ্ছি। কিন্তু সেই নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে কয়েকটা ঘটনা আমি পেলাম, যেগুলো আজকে এই এপিসোডটা শুরু করার আগে আমি আপনাদের সাথে বলতে চাই। পল গোগ্যান বলে একজন ভদ্রলোক, তিনি একটা পেন্টিং বানিয়েছিলেন, ব্রেটন ভিলেজ আন্ডার দ্য স্নো। সেইটা তার মারা যাওয়ার পরে বিক্রির জন্য যখন অকশনে উঠলো, সেই পেন্টিংটার নাম হয়ে গেছিল নায়াগ্রা ফলস। এবং সেটা যখন বিক্রি করতে যাওয়ার ঠিক আগে তার বন্ধু ভিক্টর সেগালেন বলে এক ভদ্রলোক বুঝতে পারলেন যে পেন্টিংটা উল্টো করে রাখা আছে, এবং তিনি তখন সেই পেন্টিংটা কিনে নেন। বলা বাহুল্য দাম খুবই কম ছিল, কারণ যে পেন্টিংটা উল্টো করে দেওয়া হয়েছে সেটার তো দাম কমই হবে। কিনে এবার তারপর সেটাকে সোজা করে উনি আসল নামটা প্রকাশ্যে আনেন। এরপর পিট মড্রিয়ান বলে আরেকজন পেন্টার, নামগুলো হয়তো আমি উচ্চারণ করতে পারছি না কারণ পিয়েট মন্দ্রিয়ান। পেন্টারদের তাদের নাম উচ্চারণ করা খুব শক্ত হয়। তা একটা পেন্টিং নিউ ইয়র্ক সিটি ওয়ান, সেইটারও ওই একই অবস্থা হয়েছিল, উল্টো করে রাখা। কিন্তু এইটা উল্টো করে রাখার পরে যখন লোকজন সেটা রিয়েলাইজ করলো, সেটা সোজা করতে গিয়ে দেখা গেল পেন্টিংটা হয়তো খারাপ হয়ে যাবে। তো আজ পর্যন্ত সেই পেন্টিংটা উল্টো করেই রাখা আছে। এবার আসি মার্ক রথ রথকো বলে আরেকজন পেন্টার, ব্ল্যাক অন মেরুন বলে একটা পেন্টিং করেছিল, যেটা আজ পর্যন্ত বোঝাই যায়নি সেটা ভার্টিক্যালি টাঙানো হবে না হরাইজন্টালি। ওটা অল্টারনেটিভলি মাঝে মাঝে ভার্টিক্যাল দেখা যায়, মাঝে মাঝে হরাইজন্টাল দেখা যায়। এই ভদ্রলোকের নাম শুনেছি, যদিও তার কাজ বুঝি না, সালভাদর দালি। ফোর ফিশারম্যানস ওয়াইফ অফ ক্যাডাকুয়াস, এইটা উল্টো করে রাখা ছিল। এবং এটা কিন্তু ওই নায়াগ্রা ফলসের মতন নয়, এই উল্টো পেন্টিংটাই বিরাট পপুলার হয়ে গেছে। লাস্ট আসি ভিনসেন্ট ভান গকের নিয়ে, লং গ্রাস অ্যান্ড বাটারফ্লাই।
এইটা একটা এক্সিবিশনে ভুল করে উল্টো লাগানো হয়েছিল, একটা স্কুলের বাচ্চা মেয়ে সেটাকে ধরেছিল। তো ওনার পেন্টিংও 15 মিনিট কিন্তু উল্টো করে রাখা ছিল। এই কথাগুলো বলছি এই কারণেই, কারণ এই পেন্টিং গুলো যখন উল্টো করেও রাখা থেকেছে, তখনও সেইটা দেখে অনেকে বাহবা করেছেন। তো আজকে আমাদের সাথে আছেন শুভপ্রসন্ন। নমস্কার। এই ঘটনাগুলো যেগুলো বললাম, সেগুলো তো মনে হয় যে আমি যে আর্ট বুঝি না এটা যে বলে দিচ্ছি, এটার মধ্যে মনে হয় না খুব একটা গ্লানি থাকা উচিত। না, কোনো শিল্পই বোঝার ব্যাপার নয়, উপলব্ধির ব্যাপার। সুতরাং সেখানে বুঝতে গেলেই গোলমাল লেগে যায়। আ আপনি আপনার বান্ধবীকে ভালোবাসেন, সেটা কি মাপে কিভাবে বলবেন? সেটা উপলব্ধি করেই ভাবা যায়, সে আমার প্রকৃত বান্ধবী বা আমি তার সঙ্গে মেলামেশা করতে আনন্দ লাভ করি। সুতরাং এই যে ছ ক ঘটনাগুলো, এই ঘটনাগুলো পৃথিবীতে বহুবার বহু জায়গায় ঘটেছে। কখনো গ্যালারির মালিকের দোষ বা মিউজিয়ামে যেখানে যারা সাজাচ্ছেন তাদের দোষ। এর সঙ্গে শিল্পীর কোনো দোষের ব্যাপার নেই। এমনকি আমাদের এখানে আ আ ট্রিয়েনালেতে আ উ সর্বরী রায়চৌধুরীর তৈরি করা একটা ভাস্কর্য, সেটা উল্টোভাবেই টাঙানো অবস্থায় বেস্ট প্রাইজ পেয়েছিল। এগুলো ঘটতে থাকে। এগুলো ঘটনা বা দুর্ঘটনা। তো দুর্ঘটনাই ধরে নিই, কিন্তু আম, আপনার সাথে এই কথাটা বলছি কারণ আপনার পেন্টিং যতখানি দেখেছি, সেইগুলো মনে হয় উল্টো করে রাখলে লোকে বুঝতে পারবে যে এটা উল্টোই আছে, কারণ আপনার উপলব্ধির তো ব্যাপার অবশ্যই আছে, কিন্তু আপনার পেন্টিং দেখলে একটা তার পিছনে একটা স্টোরি লাইন বোঝা মনে হয় যায়। অ্যাটলিস্ট আমি দেখলে একটা নিজের মাথায় একটা গল্প চোখে নিতে পারি। তার কারণ হচ্ছে এগুলো বিশুদ্ধ বিমূর্ত নয়। যেখানে বিশুদ্ধ বিমূর্ততা সেখানে অনেক গন্ডগোল থাকতে পারে। ছবি মাত্রেই কিন্তু বিমূর্ত। মোনালিসাও বিমূর্ত ছবি। কারণ একটা রি রিপ্রেজেন্টেশনাল তো নয়। এটা খানিকটা রিয়ালিস্ট। সুতরাং এই কারণে এগুলো আ বুঝতে কোনো খুব একটা অসুবিধে হয় না। এটা উল্টো করে টাঙানো হয়েছে বা আ ব্যাকা টাঙানো আছে ইত্যাদি, ইত্যাদি। এবার আসি আপনার যতখানি জীবনী সম্বন্ধে জেনেছি, কিছুখানি জানতাম, কিছুখানি এই আজকে বসবো বলে আবার নতুন করে জেনেছি। আপনি শুরু করেছেন একদম কচি বয়সে, কচিই বলবো, মানে ছোট নয় তখন, ছোটরও ছোট বয়সে পোর্ট্রেট এঁকে। তো পোর্ট্রেটের মধ্যে কি কোনো ভাবনা থাকে, মানে নাকি ওইটা শুধু একটা একজনকে, কিংবা আজকাল যেটা হয় অনেকখানি একজনের ছবি নিয়ে সেটাকে কপি করা হয়? যখন ছবি আঁকি তখন কোনো ভাবনা ছিল না। ভাবনাটা একটা বয়সের পর আসে। আমি নেহাতি শিশু। আমার বাবা ডাক্তার ছিলেন। তার চেম্বারে নানান রকমের মুখ আসত। সেইটা আমি বেঞ্চির ওপরে এই চেয়ারের ওপরে নিল ডাউন হয়ে বসে এঁকে যেতাম। আর সেই আঁকাতে বাহবা পেতাম। ওই বাহবা পাওয়াটাই আমার একটা অহংকার হয়ে গেল। আমি তখন বললাম যে, "হ্যাঁ, একটা তো কিছু পারি।" সেই থেকে আমি বহু মানুষের পোর্ট্রেট করেছি। এমন, এমন মানুষ যার কাছে পৌঁছানো যায় না। সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভোরোসিলভ, তার ছবিও এঁকেছি এবং কার্না এঁকেছি সেই সব সময়। প্রফেসর গলভ্রেথ, এরকম বহু মানুষের সংস্পর্শে নিজে নিজেই পৌঁছে যেতাম এবং গিয়ে ছবি আঁকতাম। বাহবা পেতাম। এই ভেবেছিলাম শৈশবে একটু পরে আসবো, তবে আপনি যখন এসেই গেলেন, আপনার শৈশবে বাবা ডাক্তার ছিলেন, তো শৈশবটা কিরকম ছিল? বাড়িতে পড়াশোনার চাপ ছিল, না না, খেলাধুলো যা করতেন? যেরকম আ চাপ থাকে, আমি কোনোদিন খেলাধুলো করিনি।
আচ্ছা। খেলাধুলোতে কোনো মন ছিল না আমার। আমার খুব কাছাকাছি হিন্দু স্কুল। হুম, সেই সময় সবাই যেমন ভালো ছাত্র থাকে, আমিও ভালো ছাত্র ছিলাম এবং এক চান্সে হিন্দু স্কুলে ভর্তি হওয়ার জন্যে বাবা আমাকে সেফার্স পেন দিয়েছিলেন। বাহ! সেই সময় সেফার্স পেন একটা মূল্যবান দুর্মূল্য জিনিস। জিনিস। এই হচ্ছে আমার শৈশবের জীবন বা না, বেড়ে ২৪ ওঠা। টা ঘন্টা কাটতো কিভাবে? হুম? শুধু তো ছবি আঁকতেন না, আরো তো কিছু করতেন। না আ আমি খেলাধুলো করতাম না বলেইছি। হ্যাঁ, আমার কাটতো ছবি আঁকা নিয়ে। নানান রকম। বাবার এমনকি একটা সময় বাবার যে ডিসপেন্সারি সেইখানে একজনরা কাগজ দিয়েছিলেন। সেই কাগজের ওপরে স্বামী বিবেকানন্দের জীবনী এঁকে এক্সিবিশন করেছি। তখন আমার কত বয়স হবে? খুব যদি বয়স হয় ১২ বছর ১৩ বছর বয়স। সুতরাং আমার জীবনের বেশিরভাগই এই ছবি আর পরবর্তীকালে সংগঠন করেছি। আচ্ছা। সবাইকে নিয়ে অনেক কিছু করতাম। আমি আ পরে সেন্ট পল স্কুলে চাকরি করেছি। আর আমি অনেক ছেলেমেয়েদের নিয়ে নানান রকম সংগঠন করে আ আ ছবি আঁকা শেখানো, গান শেখানো এইসব। তারাই আমার জগৎ। সেইসব কচিকাঁচা বাচ্চারা আমি আমিও একজন কচি মাত্র। তাদের নিয়ে সব সরস্বতী পুজো করা। আমার মেতে থাকতো। আমার জীবনে কোনো ফাঁক ছিল না। আচ্ছা, এব সেটা নিয়ে জানার এইটা জানতাম না, গান শেখাতেন। তো আপনি এখনো গান করেন? না, গান শেখানো মানে আমি ওই বললাম জোগাড়ে। আমার কাছে এমন একজন বন্ধু আসতেন, তিনি ভালো গান জানেন। তাকে দিয়ে গান শেখানো হতো। আর আমার নিশ্চয়ই ইচ্ছা ছিল বলেই আ গলা ছিল না, ওইটাই যথেষ্ট। আচ্ছা। এমনকি আমি অ্যা ব্যাডমিন্টন প্রতিযোগিতা করেছি। আমি ওই জোগাড় করেছি। ওই চুন দেওয়া বা ঠিকঠাক জায়গায় ব্যবস্থা করা, এইগুলো করেছি। আমি কোনোদিন নিজে ব্যাডমিন্টন কোনোদিন খেলিনি। আচ্ছা, একটা জিনিস যেটা নিয়ে শুরু করব ভাবছিলাম, সেটা হচ্ছে, এবং তার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে এখন তো হিসাব করে দেখলে ৭৭ বছর হলো। হুম? হুম, ৭৭-৭৮। ৭৭ বছর হুম। বয়স। তো আপনি কি দাঁড়িয়ে আঁকেন? এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি, হুম, প্রসঙ্গত বলে রাখি আমরা ওনার আর্ট সেকারে আছি। হুম। একটু কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে বলে মাঝে, মাঝে একটা ঘড়ার আওয়াজ পাবেন। সেটা মার্জনা করে নেবেন। কারণ সবকিছু তো বন্ধ রাখা যায় না। তো এই সুন্দর জায়গা। আপনারা যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন। কারণ এটা একটা কলকাতার গর্ব করার মতন জায়গা। প্রায় ৪.৫ একর জমির ওপরে হ্যাঁ, এটা ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়। ২০১৪। তার আগে এয়ারপোর্টের পাশে ছিল। তার আগে এয়ারপোর্টের পাশে একটা ছোট্ট ২ বিঘে জমির ওপরে আমরা করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্যে নয়, এটা বহু রকমের পরিকল্পনা আছে। আমাদের গেস্ট হাউস আছে, অডিটোরিয়াম আছে যেখানে ৪৫০ লোক বসতে পারে। বাহ! তারপরে নানান লাইব্রেরি-টাইব্রেরি, রেস্টোরেশন সেন্টার, অফিস, আ প্রচুর বড় কর্মকাণ্ড। আচ্ছা। মানে রেস্টোরেশন মানে কনজারভেশন অ্যান্ড হ্যাঁ, রেস্টোরেশন হ্যাঁ, 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 দুটোই? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, যেটাতে ফিরছিলাম যে আপনি কি দাঁড়িয়ে আঁকেন নাকি বসে আঁকেন? নির্ভর করে। কিছু, কিছু ছবি না দাঁড়ালে হয় না। কিছু, কিছু ছবি বসে পড়ে করতে হয়। আবার কিছু, কিছু ছবি ফ্ল্যাট রেখে করতে হয়। এগুলো নির্ভর করে আমি কি রেজাল্ট চাইছি। আর এই যে যে বড়গুলো সেগুলো এগুলো কিভাবে? বেশিরভাগই দাঁড়িয়ে আঁকা। দাঁড়িয়ে? বেশিরভাগই দাঁড়িয়ে আঁকা। তা এত লম্বা কিভাবে, আমি কোনোদিন দেখিনি কাউকে। হুম। শুধু আর্টটা শেষ না হওয়ার সেরকম পরেই হলে দেখেছি। অনেক সময় মইয়ে দাঁড়িয়ে করেছি। মইয়ে দাঁড়িয়ে মইয়ে করেছে। দাঁড়িয়ে করেছি। আচ্ছা। আপনি তো শুধু মানে পেইন্টিং নয়, স্কাল্পচার, হুম, বাকি ইনস্টলেশনস হুম, গুলো হুম, 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 সবই করেন। হুম। তো স্কাল্পচার ব্রোঞ্জের এমনি করেছি। তাছাড়াও নানা রকম স্কাল্পচার হুম, আমার ভালো লাগে করি। একটা উম
এই এত বয়স বলেই দ্বিধা করছি, তাও কিছু যদি মনে না করেন হুম, একটু হুম, এই সময়টার জন্য একটু হুম। পারমিশন চেয়ে নিচ্ছি। আপনার স্ত্রীও তো আর্টিস্ট। হ্যাঁ, আমার ছাত্রী ছিল। তারপরে ওর ওর বরাবরই একটা ক্রাফটের হাত ছিল। আ তারপরে ও আমার কাছে শিখতে এসেছিল। আমার তাকে ১ম দিন দেখেই মনে হয়েছে যে, "তুমি যদি আমার সঙ্গে বিশেষ সম্পর্ক করো, তাহলে পরে আমি তোমায় শেখাবো।" আচ্ছা, তারপর সে ১ সপ্তাহ পরে সম্মতি দেয়। আচ্ছা। তারপর থেকে ও আমার দাম্পত্য সেই সুখ। দিনই যদি মনে করা যায় বিবাহ হলো, সেদিনই বিবাহ হলো। আচ্ছা। তো পদবিটা কবে ত্যাগ করলেন? ভট্টাচার্যটা তো আপনার নামের সাথে এখন আর দেখি না। না সেটা আমি এত বড় লিখে কি করব? আচ্ছা। তো আ তবে অনেকেই কর্ণাটকের লোক মনে করে। প শুভা প্রসন্না। আম আমার পরিচিত একজন একটা খবর দিল, সেটাই আমি জানতে চাইছিলাম ১ম এ। আপনি নাকি কোনদিন মানে যবে থেকে শুরু হয়েছে গজানো থেকে আজ অব্দি কোনদিন নাকি আপনি দাড়ি কাটেননি। না, না কোনোদিন আমি দাড়ি কাটিনি। আমার চুলও খুব বড় ছিল। সেটা অসুবিধে হতো বলে আমি চুলটা কেটে ফেলেছি। সেইজন্যে গৌরকিশোর ঘোষ তো রটিয়েছিল সুভার কুমারী দাড়ি। তো আপনার এই দাঁড়িয়ে এবং এইরকম ভাবে এটা তো একটা আজকাল আপনার বয়সে ভগবান না করুন আপনার কোনোদিন দরকার পড়ে, আজকাল হাঁটুর বেদনা সবারই হয়। তো আমাদের যিনি যারা এটা সাপোর্ট করেন, ওনারা গাছের নির্যাস থেকে প্রোডাক্ট বানান, এসেনশিয়াল অয়েল বেসড। তো ওনারা এই গিফট প্যাকটা আপনার জন্য পাঠিয়েছে। এর ভালো। মধ্যে পেইন রিলিফ আছে। আমি আচ্ছা, খুলে আচ্ছা, দেখেছি আপনার আচ্ছা, অনুমতি আচ্ছা। ছাড়াই। একটা সুগন্ধি আছে যেটা হাওয়ায় দেওয়া যায়। কেমিক্যাল মানে সিনথেটিক কেমিক্যাল নেই। আয়ুর্বেদিক। হ্যাঁ, সবই গাছের একদম পিওর নির্যাস থেকে তৈরি। তো এটা যদি আপনি আচ্ছা গ্রহণ ঠিক করেন তাহলে খুব ভালো। ঠিক আছে। এখানেই রাখি। আচ্ছা হ্যাঁ। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একটা দাম্পত্যে যখন স্ত্রী স্বামী দুজনেই ক্রিয়েটিভ একটা জিনিস, হুম। রান্না করে কে? দুজনেই না, জিনিস সে তো বানাতে গিয়ে একটা সময় যখন আমাদের খুব স্ট্রাগলিং টাইম, তখন অ্যাকচুয়ালি শিপ্রাকে করতে হতো। আমাদের বাড়িতে লোকজন, বাবা-মা সব ছিলেন। তারপরে আস্তে, আস্তে তাঁরা চলে গেলে, গত হয়ে গেলে, আমাদের বাড়ি ছিল কলেজ রোডে, কলেজ স্ট্রিটে। আ পরে আমি চলে আসি সল্ট লেকে। সেই সল্ট লেকে একটি ফ্ল্যাটে আমরা থাকতাম। আমরা কয়েকজন বন্ধু মিলে কোঅপারেটিভ তৈরি করে সবাই চিত্রকর। সেই আ আ তারা একসঙ্গে আমরা থেকেছি। পরবর্তীকালে জায়গাটা ভালো লেগে গেল এবং আস্তে, আস্তে জমি সংগ্রহ করতে পারলাম। আমি সেখানে বাড়ি করি। আচ্ছা। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ডাক্তারের ছেলে, সে পেন্টার হতে চায় কিংবা আর্টিস্ট হতে হুম, চায়। সেই সময় তো হুম। আর পেন্টার শুধু না, এবং আপনি শুধু তো পেন্টার নন। বাড়ি থেকে কি না, না, না। সে সে যে অর্থে সে অর্থে আমি তো শিক্ষিত নই। আ যে শিক্ষাতে ডাক্তারি পড়া যায়, আমার বড়দা ডাক্তার ছিলেন, আমার মেজদা ডাক্তার ছিলেন। সুতরাং আমি আ ওই পথে যাইনি। যখন গেলেন নিজের না তখন পথে কিছু বলেননি বাবা? সে তো বাড়ি থেকে আমাকে তাড়িয়েই দিয়েছিল। আমি বাইরে, বাইরে ছিলাম, দিদির কাছে ছিলাম। তারপরে সবাইকেই তো হার মানতে হয়। আর কি করা যাবে? আর এত ডাক্তার হয়ে লাভটা কি? না, কিন্তু মানে তখনকার, এটা আমি বলছি ধরুন আপনি তখন টিনেজে মানে হুম, বড়। যখন ডিসাইড করলেন যে আপনি আর্ট নিয়েই হুম, থাকবেন। হুম। তো বাড়ি থেকে যে বের করে দিল তারপর আবার ফিরতে গেলেন আপনি। এই সময়টা আপনি যাদের সাপোর্ট করেছিল যারা, তাদের আজকে কিরকম লাগে? তারা যদি তাদের এখনো মধ্যে বেঁচে কেউ থাকেন, হয়তো মারা গেছেন, যদি বেঁচে কেউ বেঁচে থাকেন, থাকতেন তাহলে সবার সম্পর্ক ভালো।
তাই হ্যাঁ, তারা তো এখন জানেই কাজেই। আ আর আমি তো চুপচাপ আগেই বলেছি থাকতে পারি না। আমি নানান কিছু সংগঠন নিয়ে আ তারপরে স্থানীয় অনেক সমস্যা নিয়ে আমি নিজেকে জড়িয়েছি। আমরা পরিবর্তন চাই বলে বিরাট একটা মিছিল করেছিলাম এবং সেই পরিবর্তনে কাজ দিয়েছিল। ওটাতে আমি আসছি। কারণ আমি ওটা নিয়ে একটা পুরো সেগমেন্ট আলাদা আচ্ছা। করা আছে। কারণ ওইটা ছাড়া তো আপনার সাথে আলোচনা শেষ হয় না। কারণ ওই সময়কার মুখের মধ্যে আপনি একজন মানে ফ্রন্ট রো এ ছিলেন। যাই হোক। তো আ আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একটা সংসার পাততে গেলে সাধারণত আমরা জানি যে আর্টিস্ট যারা হয় তারা একটু অন্য কোনো শব্দ মনে না আসাতে বলছি, একটু আত্মভোলা হয়। তাদের উম মানে জাগতিক জিনিসপত্রগুলো অতখানি এগুলো ঠিক নয়। এগুলো আমি বামাখ্যাপা নই। আমি ওসব দিক থেকে সচেতন। ওরমভাবে সচেতন না হলে বরঞ্চ যারা সত্যিকারের ক্রিয়েটিভ কাজ করতে চান, তারা সচেতন তারা না হলে হয় না। আমি প্রতিদিন চিন্তা করি যাতে আমি সচেতন থাকতে পারি। তাছাড়া কিচ্ছু কাজ করা যায় না। এই জিনিসটাই আমার কাছে মানে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই এপিসোডগুলো তো তারা দেখছে যারা পরের প্রজন্মের শিল্পী হতে চায়। তো একটা জিনিস সাধারণত দেখতে পাই যে ২ টো জিনিস। এক হচ্ছে অ্যা পয়সা যথেচ্ছভাবে সঞ্চয় না করে খরচ করা। আর ২য় হচ্ছে নেশা করা। এই ২ টো জিনিস না হলে নাকি তারা আর্টিস্ট হতে পারবে না। হুম? তাদের তো আমি জীবনে চাও খাইনি। হ্যাঁ, সেটাই। সুতরাং তো ওগুলোর কোনো আমার প্রয়োজন হয়নি। সেটা অবশ্য আমার বাবা পছন্দ করতেন না। আমি বাবার অনেক কথাই শুনিনি। এই ছোট্ট কথাগুলো রেখেছি। তাই কখনো চা, পান, বিড়ি, সিগারেট, মদ্যপান এগুলো হুম, কখনো ধারে কাছে যায়নি। আর আমার সমস্ত বন্ধুরা মদ্যপায়ী এবং খুবই আমার বাড়িতে সক্রিয়তা-টক্রিয়তা দিনরাত আসতেন। আমার প্রকাশ কর্মকার-টর্মকার আমাদের থেকে একটু সিনিয়র তারা সব ছিলেন। তারা একেবারে সে পিপে। কিন্তু নেশার সাথে আর্টের কোনো যোগাযোগ থাকা আমার মনে হয় না আছে। এটা একটা বোহেমিয়াম একটা একটা কিরকম একটা মানুষের কাছে তৈরি হয়ে গেছে এই ধরনের। হ্যাঁ, সেটাই। আমি কখনো মনে করিনি, তাই কখনো করিনি। তবে সত্যিই খুব কম। নেশা করেন না, আ খুব কম। সে তো আজকের জগতে তো সবাই নেশা করছে। এখন নির্ভেজাল আড্ডাই হয় না। তবে সিগারেটটা আরো ক্ষতিকারক বেশি। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে একটু সচেতনভাবে জীবনটাও তো যাপন করতে হবে। তো সেই জায়গাটাতে অনেক আর্টিস্টরাই কিন্তু সেই সেই সামঞ্জস্যটা রাখতে পারছে না। এর জন্যই কিন্তু বাবা-মারা হ্যাঁ, সন্তানরা যদি আর্টিস্ট হতে চায় তারা না একটু চিন্তা করে। হুম? যে তার থেকে বাবা মাঝারি কিছু পড়াশোনা করে একটা চাকরি পাক। হুম? না যেকোনো জিনিস যদি খুব আ সিরিয়াসলি করা যায় এবং সেই সেই তাহলে পরে সফলতা আসে। সফলতা এসে গেলে আর এ নিয়ে চিন্তা করতে হয় না। হ্যাঁ, এখন আমার এমন অনেক ছবি আছে যেটা হয়তো আ ৳৪০,০০,০০০ দাম। এখন সেগুলো বিক্রি হচ্ছে। আ মানুষ দেখছেন। আমার আ ৪ তারিখ থেকে বিড়লা একাডেমিতে এক্সিবিশন আছে। সেখানেও যারা দায়িত্ব নিয়েছেন, তারা সমস্ত সাজিয়ে গুজিয়ে ব্যবস্থা করবেন। তাদের একটা লাভ না থাকলে এটা তো করতে পারেন না। সেই কারণে যেকোনো মানুষ তার যেকোনো কাজে যদি নিষ্ঠার সঙ্গে করতে পারেন, তারা অনেক বড় হতে পারেন। তাহলে কেন যখন আমরা এত দেখছি যে মানে বেকারত্ব এত বেশি, যেখানে চাকরি পাচ্ছে না এবং সেটা তো বাংলা নয়, বাংলার বাইরেও। তো সেই জায়গাটাতে কিন্তু তত আর্টিস্ট কিন্তু ডিজাইনার উঠছে। কমার্শিয়াল আর্টে অনেকে আজকাল কম্পিউটার এডেড যদিও তারা তাদের কোয়ালিটি নিয়ে আমরা কথা না বলাই ভালো। কিন্তু সেই রকমভাবে ফাইন আর্টস এর
না, আমি বললাম যে এটা তো সেরম বাজারের জিনিস নয়। হ্যাঁ, কিন্তু কাজেই এগুলো বাজারে খাবার জিনিস তো চট করে নয়। যেকোনো মানুষ আজকে যদি একটা সফল হয়, হ্যাঁ? নিমাই ঘোষ আ আ আ থিয়েটারের লোক ছিলেন। কিন্তু তার ক্যামেরা নিয়ে ঘুরতে, ঘুরতে এমন পর্যায়ে চলে গেলেন, সে ক্যামেরা তার একটা বিশাল কাণ্ড হয়ে গেল। তার ছবি একটা বিরাট ব্যাপার। সুনীল বা সুনীল বাবু হুম, তিনিও ওই জিনিসই। প্রত্যেক মানুষ তার কাজ যদি সে নিষ্ঠার সঙ্গে করে যায়, তার কখনো কোনো কিছু অভাব হয় না। না আর তা বেকারত্বের যে কথা, এর হুম, মধ্যে গলদ আছে। হ্যাঁ, সেটা তো এমনি, কিন্তু এমনি আমার মানুষ বেকার থাকে না। কিন্তু আমার কথাটা হচ্ছে দেখুন আর্ট তো সবই। হুম? আজকে পেইন্টিং থেকে ফটোগ্রাফিতে মানুষ এগিয়েছে হুম, হুম। টেকনোলজি নিয়ে। একসময় ললিতকলা একাডেমি রেকগনিশন দেয়নি। হুম, পরবর্তীকালে ফটোগ্রাফিকে রেকগনিশন দিয়েছে এবং আমরা তো দেখেছি কি সাংঘাতিক, সাংঘাতিক কাজ। সেখান থেকে কম্পিউটার এডেড আর্ট শুরু হ্যাঁ, হয়েছে। এখন ইনস্টলেশন হচ্ছে, কত কিছু হচ্ছে। এখন একটা জিনিস, হ্যাঁ, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি। কিছুদিন আগে দেখলাম এআই আর্ট এক্সিবিশন হলো। হুম, একজন বড় রিটায়ার্ড আইএএস অফিসারই করলেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেই জিনিসটা একটা টুল দিয়ে তৈরি, হুম, আপনার মতে, হুম, সেটাকে কি আর্ট বলা যায়? আমি বলবার কেউ নই। আপনার মত। মানুষ যেভাবে যা গ্রহণ করবে, করবে। যা ফেলে দেবে, ফেলে দেবে। হ্যাঁ? আমি এখানে মত দেওয়ার ঠিক ইচ্ছে পোষণ করি না। আর যার যতদূর ক্ষমতা তারা ততদূরই করেন। যিনি আয়োজন করেছিলেন তিনি উৎসাহিত করার জন্যে আয়োজন করেছিলেন। তাতে অনেক রকমের ছবি ছিল বা কিছু ছিল। বিখ্যাত কিছু মানুষও এসেছিলেন। আমি ইনগরেশন করতে গিয়েছিলাম। সুতরাং আমি দেখেছি এগুলো। আ ঠিক আছে। যদি তার মধ্যে কিছু থাকে তারা বেঁচে থাকবে, কাজ করে যাবে। আর যদি সেখানে কিছু না থাকে ফুরিয়ে যাবে। না, মানুষ নেওয়া তো একদিক। যেমন আজকে ধরুন ফিল্মের যদি দেখি, তাহলে যখন সিঙ্গেল স্ক্রিন ছিল থেকে মাল্টিপ্লেক্স হলো, একটা স্ক্রিনের জায়গায় ৬টা স্ক্রিন এলো, তাতে ফিল্মের চাহিদা বাড়লো। তাতে ২৫ কোটির যেই জিনিসটা হিট আগে বলা হতো, এখন ২৫ কোটিকে ফ্লপ বলে ২৫০ কোটিকে হিট বলা হচ্ছে, কারণ হ্যাঁ, ওই ওই নিশ্চয়ই। রেভলিউশনের জন্য। হ্যাঁ। কিন্তু মানে সেই জিনিসটা তো আমরা ফাইন আর্টসে এক্সপেক্ট করি না। মানে না, ওরকম জিনিস কখনো। সেই রকম ভাবে না, না, না। কোনোদিনই এটা হতে পারে মাস ইয়ের নয়। হ্যাঁ, তো কিন্তু এআই টুল বেস যখন করে দিচ্ছি, তখনই তো সেটা মাস হয়ে যাচ্ছে। তার তো কোনো শেষ নেই। দিনে না, এক না। লাখ সে বা ব ক করুক গে যাক। মানুষ না নিচ্ছে কিনা। না, কিন্তু যারা করছে, তারা ওই কিছু করতে চায় তাই করছে। না, আমি বলছি যারা আসল ফাইন আর্টস নিয়ে করছে, আপনার পরের পরের জেনারেশন যারা ওঠার চেষ্টা করছে, তাদের তো একটা কম্পিটিশন। কারণ দিনের শেষে ওই যে শুরু করেছিলাম যে পেন্টিং উল্টো করে রাখা থাকলেও লোকে বুঝতে পারছে না, কারণ এরকমও তো আর্ট লাভার্স অনেকে আছেন, তারা তো এআই আর মানুষের মধ্যে অতখানি না, না, বুঝবে। আমরাও এখানে এই যে এত বড় প্রতিষ্ঠান, আমরা উৎসাহিত করার জন্যে ফিউচার স্ট্রোক বলে একটা এক্সিবিশন করেছি। অনেক ইয়াং আর্টিস্ট তাতে কাজ করেছে, চেষ্টা করেছে, নানারকম এক্সপেরিমেন্টাল কাজ করেছে। কেউ সাকসেসফুল হয়েছে, কারোরটা গ্রহণীয় হয়েছে, কারোরটা হয়নি। সুতরাং যাদের একটা ক্ষুধা আছে তারা চেষ্টা করে যাবেই। আপনি কম্পিউটার রিলেটেড কাজ করেন? না, একেবারেই না। করেন? তবে আমি ডিজাইন প্রচুর কম্পিউটারে করি। আমার অন্তত বাজারে এখনো ৪-৫০০ কভার আছে। হুম, বা প্রচুর বুক কভার করেছি। তারপরে একটা খুব আ বই খুব বিখ্যাত হয়েছিল। অনুষ্টুপ থেকে বার করেছিল। আম আ 'আছে দুঃখ আছে মৃত্যু' আলাপনের সঙ্গে আমি করেছিলাম। সেই ইলাস্ট্রেশন ভারী সুন্দর হয়েছিল, সেটা বিখ্যাত হয়েছিল। সুতরাং অনেক কিছু করা যায়। না, তো আপনার ওই কথায় কথায় চলে এলাম যে বুক কভার্স,
এটাও যেন দুটো যুগ আমরা ভাগ করে দিতে পারি, শুভপ্রসন্নর আগে এবং শুভপ্রসন্নর পরে। কারণ তখন বুক কভারের ধরন আর আপনি ঢোকার পরে বুক কভারের ধরন না, পুরোপুরি খুব কিছু না। অনেকখানি যা বদলে খালেদ গেছে। চৌধুরী টৌধুরী যারা ছিলেন, পূর্ণেন্দু পত্রী ছিলেন, ওই সময় আমিও কাজ করছি। হুম, ওরা আমার থেকে বয়সে অনেক বড়। খালেদদার জীবন কাটতো তো বুক কভার করে। যেমন স্টেজে কাজ করতেন তেমনি বুক কভার করতেন। মঞ্চ করতেন, বুক হ্যাঁ, কভার করতেন। পূর্ণেন্দু পত্রী সিনেমা করেছে সবকিছু। কিন্তু মূলত বুক কভার ইলাস্ট্রেশন নিয়েই কাজ করেছেন। সুতরাং আ যখন যেরকম চাহিদা আর মানুষের যে ওই সৃষ্টির সত্তা, সেটা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে ফিট করে যাবে সবাই। কিন্তু ধরনটা তো বদলে গেছে না? বা বদলাতে তো হবেই। কেউ তো থিরবিজুড়ি নয়। আপনি বলছেন সময়ের হ্যাঁ, জন্য। সময়ের সঙ্গে বদলাতে হয়। বিষয়কে নিয়ে বিষয় নিয়ে বদলাতে হয়। আমার এই গ্যালারিতে কত রকমের ছবি আছে। আমি একেক সময় একেক পর্যায়ে একেক ধরনের কাজ করেছি। হুম, আপনার সুতরাং সিরিজগুলো সেগুলো তো আছেই। পাল্টে যাচ্ছে। সিরিজগুলো তো হ্যাঁ, হ্যাঁ, আছেই। হ্যাঁ। এই প্রেক্ষিতে যেখানে এই বুক কভারস আর ধরুন স্ট্রাগলিং আর্টিস্ট, কারণ আর্টিস্ট চিরকালই এখনো পর্যন্ত বাংলায় অনেক আর্টিস্টই স্ট্রাগলিং থাকে। একটা আবার আপনার মত জানতে চাই। এই যে বইমেলা শেষ হলো, আগে অ্যাটলিস্ট পোর্ট্রেট বানাতো যারা, তারা চাদর বিছিয়ে বসতো, এবার তা অ্যালাউ করা হলো। তো একটা তো বাণিজ্যিক দিক আছেই, কিন্তু বাণিজ্যিক বাণিজ্যই দিক কি নয়, সব? একটা খানিকটা প্র্যাকটিসও হয়। সে তো আমিও রাস্তায় বসে মুক্ত মেলাতে পোর্ট্রেট নিয়ে শুরু করি। তখন কেউ পোর্ট্রেট করত না। মুক্ত মেলাতে আমি অ্যা আ আ ৳২ করে ৳৫ করে পোর্ট্রেট করতাম। অ্যা এমনকি একদিন দুপুরবেলা অ্যা খানিকটা ঘোমটা মাথায়, কালো চশমা পরে একজন ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা এসে তার মেয়েকে বসতে বললেন ছবি আঁকার জন্যে। তিনি সুচিত্রা সেন। মুনমুন তখন ওরম করে বসলো, জিন্সের প্যান্ট পরে, সুন্দর ছিপছিপে চেহারা। আমি ওর পোর্ট্রেট করলাম। হুম। এগুলো নানান ঘটনা ঘটে। কাজ করে গেলেই ঘটনা ঘটে। এগুলো মনে আছে স্মৃতিতে। না, তবে এগুলো বলতে থাকুন, আমরা তো হ্যাঁ, শুনি। আপনার কাছে এগুলো খুব তুচ্ছ হলেও আমাদের কাছে অনেক কিছু মণিমাণিক্য না। পাওয়ার মতো না। যেকোনো মানুষের জীবন প্রচুর গল্পে ভরা। সেগুলোই তো সে শুনতে সেভাবে এসেছি আজকে। জানতে চাইলে, জানলে, এখন যদি আমি আপনাকে অনেক প্রশ্ন করে যাই, আপনি কেন আজকে এই ইন্টারভিউ নিচ্ছেন? বা আগে কেন, কি ভাবনায় জীবন শুরু করেছিলেন? সে সমস্ত কিছুই কিন্তু একটা কাহিনী হয়ে যাবে। প্রত্যেক মানুষেরই জীবন একটা কাহিনীর ব্যাপার। আমি আলাদা কিচ্ছু নই। হ্যাঁ, ওই আমি আমার পথে আমার মতে জীবন যাপন করেছি। তাতে কখনো ধাক্কা খেয়েছি, কখনো ধাক্কা খাইনি। তবে জীবন কখনো স্মুথ নয়। না, আমাদের কি হয়, আমরা টুডি বাংলা কেন এটা শুরু করা হলো, সেটা হচ্ছে যে একটা অদ্ভুত নৈরাশ্য দেখবেন এখন কলকাতা কিংবা বাংলা, সমগ্র বাংলাতেই চলছে, যে বাংলায় ভালো কিছু হয় না, বাংলায় ভালো কেউ থাকে না। তো এরাই কিন্তু বাইরে গিয়ে কোর্ট কাজ চাকরি পাচ্ছে একটা, তো বলছে বাইরে চাকরি আছে, কিন্তু বাংলায় কাজ করার সময় অত মন দিয়ে কাজ করছে না। তো এই নৈরাশ্যটা কাটানোর জন্য, কারণ একটা তো দায়বদ্ধতা থেকে যায় পরের জেনারেশনের প্রতি এবং বাংলার প্রতি, যে এই এই যে ধারণাটা, ধরুন আমার ছেলে, যে সে তো শুনে শিখছে, সে তো, তাকে তো এই দিকটাও শোনাতে হবে যে বাংলায় কেউ বড় থাকে না, কিন্তু শুভপ্রসন্ন আছে। তো এইরকম, এর জন্য আপনাদের কাছে আসা, আপনাদের জীবনটা শোনা, এই যে আপনি বললেন যে ধাক্কা খেলে সেটা হচ্ছে জীবনের অঙ্গ, বাংলাকে দোষ দিয়ে লাভ নেই। ধাক্কা সব জায়গাতেই খাবে। হুম? হঠাৎ বাংলায় ধাক্কা খেলে সেটা বাংলার দোষ হয়ে যায়। তো এই জিনিসটা ভাঙারই আমরা প্রচেষ্টা না, করছি। আ ভাঙা তো এমনি যায় না। ভাঙা, কারণ আ কখনোই আমাদের স্বপ্নের সোনার বাংলা ছিল না। আমরা সোনার বাংলা বলছি, অনেক কিছু করছি, ইত্যাদি। অভাব নিয়েই কষ্ট নিয়েই করতে হয়েছে। রবীন্দ্রনাথের মতন জমিদার পুত্র, তারও জীবনের
একটা সময় ভীষণ স্ট্রাগল গেছে। এরকম মনোকষ্ট জীবনে খুব আঘাত কম পেয়েছেন। সেই আঘাতকে হজম করতে পেরেছেন বলে তিনি রবীন্দ্রনাথ। সুতরাং এটা মনে রেখেই কাজ করতে হবে যে আমি হাত দেবো আর সোনা পেয়ে যাব, এরম ম্যাজিক কোথাও কিছু নেই। সেটাই, কোথাও নেই। এর কোথাও জন্য শুধু বাংলাকে দোষ দিয়ে না, লাভ না, নেই। না, না, না। তো আপনার এই কলকাতার প্রতি ভালোবাসা, এখানে আসি যখন কথার প্রসঙ্গে চলেই এলো। তার আগে আরেকজন আপনাকে একটা প্রশ্ন করেছে, সেটা যাই না, ওনার প্রশ্ন, এর জন্য আমি কিছু বলবো না। আহ, বিশ্বজিৎ মতিলাল বলছি। সুভাপ্রসন্নকে আমার প্রশ্ন, উনি অত্যন্ত শহরের মানুষ, নাগরিক, হিন্দু স্কুলের ছাত্র, ক্যামাল লেনের আদি বাসিন্দা, তারপর লবণ হ্রদ অথবা রাজারহাট নিউ টাউন এই ওনার বিচরণ ক্ষেত্র। কিন্তু ওনার আঁকায় সেই অর্থে আমার মনে হয় নগর কলকাতার প্রতিচ্ছবি আমার নজরে আসেনি। কাক এসেছে, কৃষ্ণ এসেছেন, অন্যান্য সাম্প্রতিক অনুষঙ্গ এসেছে, কিন্তু সেই অর্থে শহর কলকাতা, বাড়ির পর বাড়ি, তারপরে বাড়ি, ঠিক সেই কলকাতা যেন আমার মনে হয় শুভপ্রসন্নর সৃষ্টিতে ঠিক ঢেউ তোলেনি। এর কারণ কি? আম আমার দুর্ভাগ্য, বিশ্বজিৎদাকে আমি দেখাতে পারিনি। আমি অসংখ্য ছবি এঁকেছি শুধু কলকাতার ওপর, এবং কলকাতার বাড়ি ঘর, শীতের সকাল, শুধু তাই নয়, আমার যেটা এই যে একটা অদ্ভুত ধোঁয়াশা যেটা কলকাতাতেই পাওয়া যায়, সেটাকে কুয়াশা বলে না, একটা ধোঁয়াশা। এই ধোঁয়াশার উপর কলকাতার যে একটা ছবি, সে ছবি আমি খুব কম করে হলেও ১৫০-র ওপর বেশি ছবি এঁকেছি। এইটা হয়তো ওনার দেখার সুযোগ হয়নি। এবং কাকও যে এসেছে সেটা শহর কলকাতার ছবি আঁকতে গিয়ে। কারণ এইরকম অ্যা কাকের মতন সারভাইভ করা, মানুষ যেমন সারভাইভ করতে পারে, এটা এক ধরনের ক্রিচার যে সারভাইভ করে মানুষের মতন। কলকাতার মতন কাক কোথাও পাওয়া যায় না। সুতরাং আমি শহরকে নিয়ে অনেক ছবি করেছি। হ্যাঁ, এর জন্যই আমি বললাম যে হয়তোবা উনি দেখেননি, হুম। কারণ আমি এত কম দেখে আমার চোখেও যখন না, পড়েছে। না, না, প্রচুর আছে। কিন্তু ওই শীতে ওই ছবিটাও তো ওই ময়দানে, কলকাতার ছবি। হ্যাঁ, হুম, একেবারে সেই খেলা দেখাচ্ছে, মাথার ওপরে একটা বাচ্চাকে বেঁধে নিয়ে। তো আহ, আপনার এই কলকাতার প্রতি ভালোবাসা নিয়ে তো কোনো প্রশ্ন জাগে না, কিন্তু ভালোবাসা থেকেই আত্মসমালোচনাও আসে। তা আপনাকে যে এই দুটো ভালোবাসার সবচেয়ে উপরে কি কি জিনিস, এবং দুটো যেটা একদম খারাপ লাগে যদি জিজ্ঞাসা করি, তাহলে আপনি কি কি বলবেন? না, এই শহরের উপর একটা মায়া আছে। এই শহরে অনেক কিছু আছে, আর কিচ্ছু নেই। এই ২ কন্ট্রাস্টের উপরেই আমরা বাঁচি। কারণ এই শহর ছেড়ে আমি বেশিদিন থাকতে পারি না। আমি সারা পৃথিবী ঘুরেছি। সারা জার্মানিতে তো হয়তো ২২ বার আমার এক্সিবিশন হয়ে গেছে। আমেরিকা-টামেরিকা সর্বত্র গেছি। কিন্তু আমি বেশিদিন ওইসব জায়গায় থাকতে পারি না। যেন আমাকে এই শহর টানে। এই শহরটাকে সেই অর্থে একটা ভালোবাসার ব্যাপার আছে। এবং কোনটা একদম কদর্য লাগে এই শহর? কদর্যেরও অনেক কিছু আছে, যে আমরা সকলে যে শহরকে যেভাবে ভালোবাসতে চাই, সেভাবে কিন্তু শহরের কাছ থেকে নিই, শহরকে কিছু ফিরিয়ে দিই না। প্রত্যেক মানুষের উচিত আমি যা কিছু নিচ্ছি কিছুটা ফিরিয়ে দিই।
যদি আমরা ফিরিয়ে দেবার মানে শক্তি থাকতো বা বুদ্ধি থাকতো বা মনন থাকতো, তাহলে পারে এই শহরটা আরো সুন্দর হয়ে যেত। হুম। ধরুন আমার একদম মানে কলকাতা বলতে গেলে আমার কাছে মাতৃসম। যদিও বছরের পর বছর বাইরে থেকেছিলাম, কিন্তু মনে হচ্ছে ওই ফিশ আউটসাইড ওয়াটারের মতো, যে কবে ফিরব। তো সেই জায়গাটাতে কিন্তু ফেরার পরেও আগে তাও একটা জিনিস ছিল, আপনি নর্থ কলকাতার, আমিও পূর্ব থেকে নর্থের মধ্যেই থেকেছি। তো একটা আমাদের সমাজের মধ্যে একটা বন্ধন ছিল। এটা হয়তো যুগের জন্যই কেটেছে কিনা জানি না। হ্যাঁ, সেটা সময়ের জন্যে। কারণ এখন ক্রমশ কসমোপলিটন বেশি হয়ে যাচ্ছে। আগে যে একটা পাড়া, পাড়া ব্যাপার ছিল, পাড়ার দাদাদের কাছে দাদারা ছোটরা সম্মান জানাতো। অ্যা অ্যা একটা একটা আত্মীয় বন্ধন ছিল এলাকায়। সেটা এখন আর সম্ভব নয়। এখন পাল্টে গেছে। মানুষ যে যার খুব ব্যস্ত, ব্যতিব্যস্ত। এখন এই ব্যস্ততা, ব্যতিব্যস্ততার মাঝখানে আর সেই ধরনের যে গ্রাম্যতা, সেটা নেই। এটাকে সেই গ্রাম্যতাই বলব এখন। কারণ উপায় নেই বলে। কিন্তু আর সেইখানেই শহরকে ধরুন যে ভালোবাসি না, একটা সময় সকালবেলা পাইপে করে আ আ রাস্তা ধোয়া ধোয়া হতো। হতো। কত কি দেখেছি আমরা। এখন তো কেউ কিছু দেখতে পাই না। না, কিন্তু আমার একটা জিনিস না, আমাদের যে রোগের মধ্যে দিয়ে কাটালাম, এত লোক মারা গেলেন, আমি বলছি এই মৃত্যুর মধ্যে একটা হয়তো পাওনা হবে, যেটা ওই ১.৫-২ বছরের মধ্যে আমি খুব আশা করেছিলাম, যে মানুষ থুতু ফেলার অভ্যেসটা হয়তো মাস্কের মধ্যে থেকে ওইটা হয়তো চলে যাবে। হুম। কিন্তু দেখলাম মাস্ক খুলতে থুতুর রং বদলে গেছে এখন। মানে এখন লাল গেরুয়া হয়ে গেছে। কিন্তু ফেলছে তারা রাস্তায় ঠিক। অভ্যাস। যদি কিন্তু আমি অভ্যেস তো কেটে গেছে। দেড় জীবনে থেকে তো কখনো থুতু ফেলিনি। আমি কয়েকজনকে তখন জিজ্ঞাসাও করেছি যে না, সেটাকে আরো করে অভ্যেস থাকে। যেমন স্বামী বিবেকানন্দ ভীষণ থুতু ফেলতেন। যার জন্যে ওর কাছাকাছি একটা পাত্র রেখে দেওয়া হ্যাঁ, থাকতো। না, আমি কয়েকজনকে ডেকে জিজ্ঞাসা এখনো করি। লোকে একটু আমাকে উন্মাদ বলে হয়তো। কারণ আমি ঠিক করি যে দিনে আমি ৩ টে এমন কাজ করব যাকে কাউকে শোধরানোর একটু চেষ্টা করব। শোধরালো কি না করলো, আমি আমার কাজ করে যাক, যাব। মার খাননি ভালো। তো সেইখানে এই যে থুতু ফেলার ব্যাপারটা, হ্যাঁ। আমি অনেককে বলেছি যে কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে দেখেছো থুতু ফেলতে? কেন হ্যাঁ, এত মহিলারা কি থুতু ফেলেন? হ্যাঁ। আমি কোনো মহিলাকে দেখিনি রাস্তায় থুতু ফেলতে। আর এখন তো থুতুর সাথে ওই যে পুরো ব্যাপারটাই হ্যাঁ, মুখে, গুড়াকু টুড়াকু কত হ্যাঁ, কি থাকে গুটকা টাকে। দিয়ে যে ফেলাটা, সেটা তো রঙিন, আপনাদের আর্টিস্টদের চোখে হয়তো বাই দ্য ওয়ে এইটা, এই নিয়ে একটা প্রশ্ন, যাই ছোটবেলার কথা আমি ভুলে, মানে ছোটবেলায় আপনি যখন, আমরা যে ছোটবেলায় প্রত্যেক শিশুই করেছে যে, আমি জানি না আপনার বাড়ি ড্যাম্প ছিল কিনা, ড্যাম্পের মধ্যে খুঁজে পেতেন ছবি। না, সেটা তো হয় কি, আ শুধু ড্যাম্পের মধ্যে না। আমি একটা সিরিজ করেছিলাম। আমি একটি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। থাকতাম কিছুদিন। কারণ ওর বাড়ির ফ্ল্যাটটা আ ফাঁকা ছিল। হুম, আমি ছবি আঁকতে সুবিধা হয় বলে তার কাছে গিয়ে ছবি এঁকেছি। অনেক আগে আমার বন্ধুর বাড়ি। সেই সেখানে আমি ওই বাড়িটার রং হয়েছিল তেল রং। কতকগুলো জানলা-টানলায় সবকিছু। এর কয়েকটা ফোঁটা পড়েছিল। সেই ফোঁটাতে অ্যা কাদা লেগে মানে ময়লা লেগে একটা ফর্ম পেয়েছিলাম। আচ্ছা, আমি সেই ফর্মটা থেকে মাডল বলে একটা সিরিজ করেছিলাম। বাহ! সেটা নির্ভর করে। যারা যা করেন তারা তো একটা ভিজুয়ালি সবসময় তো দেখতে থাকেন। ভাবতে, দেখতে অনেক কল্পনায় চলে আসে। কখনো আ একটা আ আর্ধেক ঘুম স্বপ্ন, ঠিক দিবাস্বপ্ন বলে নয়, অ্যা অ্যা ঘুম পুরোপুরি নয়, একটা স্বপ্নাচ্ছন্ন অবস্থায় অনেক পরিকল্পনা চলে আসে। সেটা বরঞ্চ আমি রূপ দেবার চেষ্টা করি। এই সব মানুষ যারা লেখেন তারাও করেন। কবিতার একটা লাইন হচ্ছে শোনা। একটা লাইন যদি চলে আসে, সে পুরো কবিতা লিখে ফেলতে পারে। কিন্তু সেই লাইনটা চট করে আশাটাই আসে না। হচ্ছে মেইন। এই এই যে বললেন লাইনটা, তো
আপনার কতদূর মনে হয় যে ফর্মালি আর্ট শেখাটা জরুরি একজন আর্টিস্টের জন্য? এটাও নির্ভর করে। কিচ্ছু জরুরি নয়। আবার একটা শৃঙ্খলা জানতে হয়। আমার মনে আছে আ আমি ঐরকম যখন আর্ট কলেজে ভর্তি হই, সকালবেলা ক্লাস হতো। সেখানে একজন মাস্টারমশাই আসতেন হাওড়া থেকে। খুব খ্যাটখ্যাটে। হ্যাঁ? মানে খুব বকাবকি করতেন। মানে তার পেন্সিল যদি ঠিক মতন শার্প না হতো, উনি রেগে যেতেন, ফেলে দিতেন। তারপরে আমাদের মনে আছে একটি ছেলে আ হেঁচে ফেলেছিল সকালবেলা। উনি রেগে গিয়ে বললেন, "হাঁচি, কাশি, মলমূত্র বাইরে গিয়ে।" আরে হাঁচিটা মলমূত্রটা করা যায়। হাঁচি, কাশি কি করে? কিন্তু উনি যে লাইন ড্রয়িং শেখাতেন, সে লাইন কল্পনা করা যায় না। কি শুদ্ধ পরিষ্কার লাইন। আমার সেইটা এখনো মনে আছে। হ্যাঁ? কারণ আমরা এখন আর ওই লাইনে বিশ্বাস করি না। আমরা নার্ভাস লাইনে বিশ্বাস করি। নার্ভাস লাইনটা কাঁপা হয়, সিধে হয় না। কিন্তু তার মধ্যে একটা গতিময়তা থাকে। এই সব লাইনেতে গতিময়তা থাকে না। হ্যাঁ? এরকম অনেক, অনেক ব্যাপার আছে। আচ্ছা। সেই এইসব কথা বললে ওই অনেক কথা বলা যায়। টেকনিক টেকনিক গুলোই হ্যাঁ, শেখান তখন। সেইগুলো দরকার কিন্তু হয়। চিন্তাটা ভিজুয়ালাইজেশন না, সেটা তো আলাদা কথা। তিনিও তো বড় শিল্পী হননি। না কিন্তু আমি বলছি। চিরকাল আমার জীবনী-টিবনী যেসব বেরিয়েছে, তাতে আমি তার কথা সবসময় উল্লেখ করেছি। তা আপনি চোখ বন্ধ করলে কি দেখতে পান? সেটা নির্ভর করে কোন সময়ে কি অবস্থায়। যখন ধরুন আমি হয়তো হ্যাঁ, আমার গাড়িতে বাড়ি ফিরছি, হ্যাঁ, সে তখন চোখ বন্ধ হয়ে একটা কিছু আসে। এরম নির্ভর করে সবকিছু। আমি এক তবে আমরা চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পাই। দেখার চেষ্টা করি। হুম। কারণ আমি একজনের কথা শুনেছিলাম যে নামটা এখন মনে পড়ছে না। তো উনি বলেছিলেন ছোটবেলায় বাবা খুব বকতো যে আমি কিছু করতাম না। হুম। আমি দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে শুধু দাঁড়িয়ে থাকতে পারতাম। যে আজকে আমি বাবাকে বলতে চাই যে ওই যে ডুইং নাথিং আজকে আমাকে বিরাট শিক্ষা দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কথা। হুম। হতে পারে। যে কারণ সে তার যথাযোগ্যতাটা বুঝতে পেরেছেন। ডুইং নাথিং। যেমন আমার রবীন্দ্রনাথের ২০ বছর বয়সে লেখা, কিছুই তো হলো না। তো আমার তো প্রতিদিন মনে হয় যে জীবনে আমি কিচ্ছু করতে পারিনি। আমি হয়তো আরো কিছু করতে পারতাম। এটা রবীন্দ্রনাথ ২০ বছর বয়সে রিয়ালাইজ করে, এটাকে যদি কখনো সুযোগ হয়, বুদ্ধদেব গুহর গান আছে। কিছুই তো হলো না। শেষ দুটো প্রশ্ন। তো আপনার অনেক জায়গায় পড়েছি যে আপনি বলেছেন আপনি মানুষকে অবজার্ভ করেন, মানুষ নিয়ে লেখেন। মানে আঁকেন। তো সেই জায়গাটাতেই এখন কারণ গত ৫ বছরে জগৎটা প্রচন্ড বদলে গেছে। বিশেষ করে ডিজিটাল আসার পর আমাদের জীবনে। তো এখনকার আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন? না, সোশ্যাল মিডিয়া করেন? না, কোনোদিন কখনো Facebook আমার নিজের টেলিফোনও নেই। আমি আমার স্ত্রীর টেলিফোন ব্যবহার করি। তো সেই জায়গাটাতে এখনকার যারা আছে তাদের সাথে কতখানি আপনি না, আমি তো প্রতিনিয়ত ইন্টারঅ্যাক্ট করি। কত রকম মানুষ আসেন, দর্শক আসেন, আ এখানে মিউজিয়াম দেখতে আসেন। আমি তো প্রতি মুহূর্তে প্রতি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি। তার থেকে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। কিন্তু ধরুন মিম বানানো, রিল বানানো এই শব্দগুলো সাথে অবগত? না। তো না। কারণ এইরকম জিনিস আজকাল প্রচন্ড হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। তো বা সেইগুলো আপনারাও যেটা করছেন ওটাও তো সেই হ্যাঁ, ধরনেরই ব্যাপার। এটা হ্যাঁ, পডকাস্ট এক ধরনের ইন্টারভিউই। সুমন প্রতিদিন করে সন্ধ্যেবেলা। হ্যাঁ, সুমন চট্টোপাধ্যায়, বাংলা স্ফেয়ার। হ্যাঁ। সেইখানে ব্যা এই যে নতুন
প্রজন্মর সাথে আপনি যতখানি যোগ দিচ্ছেন তাদেরকে আপনার বলার কি থাকতে পারে? ট্রোল বোঝেন? ট্রোল? এই যে নতুন প্রজন্ম, তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তারা একটা জিনিস চট করে যে ধরতে পারে, সেটা আমরা অতটা পারি না। আর এরা কতকগুলো ব্যাপারে এতটাই ভাগ্যবান যে হাতের কাছে সব পেয়ে যায়, সারা পৃথিবীটাকে। তার জন্যে খুঁজে নিতে হয় না। আজকে যে মোবাইল বা নানান রকম সবকিছু আছে-টাছে, তাতে যে জিনিসটা এক্ষুনি দরকার সে সঙ্গে, সঙ্গে পেয়ে যায়। গোটা পৃথিবীর সঙ্গে কানেকশন করতে তাদের ২ মিনিট লাগে। ২ মিনিটও লাগে না। সেটা ভালো না খারাপ? ভালো। এখন যুগের জন্য আপনি কি করবেন? সবার পেছনে তো ব্যবসা। ধৈর্য কমে যাচ্ছে না? এসব হচ্ছে ব্যবসা। এই যিনি বার করেছেন, যিনি খাওয়াচ্ছেন, এ তো ব্যবসারা। ব্যবসারা তো বিরাট ব্যবসায়ীরা বুদ্ধিমান হন। ব্যবসায়ীদের মতন ক্রিয়েটিভ মানুষ তো খুব কম আছে। এমনিতে ট্রোল ট্রোল ব্যাপারটা সম্বন্ধে অবগত? না, একেবারেই না। আমি মানে কিচ্ছু যারা কোনোদিন দেখি না। বললাম আমার নিজের টেলিফোন নেই। যারা বিনা কারণে এই বাংলায় খুব বেশি হয় যে আমার থেকে উপরে যারা মনীষীরা আছে তারা কিছু করলো তার মানে আমাকে কিছু বুঝি না বুঝি তার নাম নাই জানি তাকে একটা গালাগাল দিয়ে দিল। সে মানুষের প্রবৃত্তি। আজকাল এত না, বেড়ে না, গেছে না, কেন না, না। সেটাই চিন্তা। না। সে তাদের অজ্ঞতা। কখনো, কখনো তাদের তাদের জন্যে আমরা পরিচয় দিই বাঙালি হিসেবে, মানুষ হিসেবে, পৃথিবীর একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা পরিচয় দিই। তারা কি করে গেছেন, এ সেটাই। কল্পনা করা যায় না। রামমোহন রায় কি করেছেন? রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কাকে বলা যাবে? এদের আমরা কখনো অপমান করতে পারি? এখন ইচ্ছে করে হয়তো যীশুখ্রিস্টকে গালাগাল দিয়ে নাম করতে চাইল। সে করুক গে চায়। কত রকম খ্যাপা আছে। এবার শেষ একটা প্রশ্ন। হুম। আমার এক বন্ধু ছিলেন, ও আর্ট কলেজ থেকেই পাশ করেছিল। সে ইনফ্যাক্ট টপ করেছিল ওইখানে। এখন সে শিক্ষকতায় করে বিদেশে তাকে আঁকাই শেখায়। তার চোখ দুটো সোজা নয়, মানে আমরা যেটা একটু চলিত টেরা। টেরা বলি। তো তার যত আঁকাতে আমি দেখেছি একটা চোখ থাকে। উম, সে কিছুতেই এর জন্যে কোনো ডাক্তারি ব্যাপার-ট্যাপার কিছু নেই। সে তার মতন আ ও হ্যাঁ, করেছেন। যেমন অনেক সময় যারা একটু আ বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়, তারা সবুজ আঁকে। হ্যাঁ। রংটা সবসময় সবুজ বেরিয়ে যায়। এরকম হয়-টয়। এইগুলো সব কেন হয়, কি হয়? আমি তো ডাক্তার নই, আমি এগুলো বলতে পারব না। না, আমি এইটাই, আমি মানে শারীরিক শুধু বলছি না। আপনার এই যে সিরিজগুলো করেন, সেইগুলো কি কোনো একটা ঘটনার দ্বারা, ওই একটা বললেন আপনি যেটা ওই ছিটে পড়া রঙের, এরকম অন্য সিরিজ যেগুলো করেছেন, যেমন কলকাতার উপরে যেটা, মেটামরফোসিস যেটা, সেইগুলোতে কি কোনো একটা ঘটনার দ্বারা হয়েছে নাকি আপনি না, ভেবেছেন আমরা সিরিজ? তো সবসময় লেগে থাকি কাজের জন্যে। এখন এটা একটা শেষ হয়, আবার একটা শুরু হয়। একটা যখন শেষ হতে থাকে, তখন আরেকটি যখন চলে আসে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়ি। সেই সিরিজটা করতে শুরু করে দিই। হুম, এইরকমই প্রত্যেক মানুষের জীবনে এইরকম। লেখাও তাই। যে লিখতে শুরু করলো, সে একটা লেখার পর আবার সেখান থেকেই একটা সূত্র খুঁজে পেল। পরের লেখাটায় চলে গেল। আচ্ছা। তার মানে আপনার একটা সিরিজ থেকেই অন্য সিরিজে হ্যাঁ, জন্ম নেয়। ওটাই, মানে একজন শিল্পী কিভাবে ভাবে সেটাই আমাদের বোঝার একটু আমি চেষ্টা তো হলো। যা যাই হোক, জিজ্ঞেস করলেন সব তো প্রচুর। অনেক সময় নিলাম আপনার। আপনি ব্যস্ত যাই মানুষ। হোক, ঠিক আছে, ঠিক আশা আছে। করি কথা বলতে খুব বেশি, আচ্ছা, এগুলো আপনাদের? না এইটা আপনারই।
না আমি তো কফি চা খাই না। কাপটা তো কাপটা কাউকে দিয়ে ধুইয়ে নেবেন। কাপটা আপনার। ও কাপটা আমার বাবা। এটা খারাপ নয়। এইটা আপনার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখব, এটা ব্যবহার করে বলবেন কেমন? বলব তারপর যোগাযোগ হবে। হ্যাঁ, ঠিক আছে। খুব ভাল লাগলো কথা বলে।